এই যে আমরা আইআরবিআই যেটা পেলাম, যেটা কোশ্চেন দেওয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া, মনে রাখবে এর আগের একটা স্ট্রাকচার ছিল। আগে একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটাকে মডিফাই করে রিনেম করা হয়েছিল। আগের স্ট্রাকচার কি ছিল? আইআরসিআই। এই যে এইটা আইআরসিআই, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া, এইটাকে আইআরবিআই এ কনভার্ট করা হলো। ইয়ারটা মনে রাখবেন। এই যে আইআরসিআই, এইটা তৈরি হয় 1971 সালে, 1971 তৈরি হলো আইআরসিআই। এইটাকে তোমার কনভার্ট করা হলো আইআরবিআই কোন বছরে? 19 এনিবডি, কোন বছর কনভার্ট হলো? 1985 সালে। আর আইআরবিআই কি পরবর্তী পর্যায়ে ফার্দার মডিফাই করা হলো এবং রিনেম করা হলো আইআইবিআই। আইআইবিআই, এই নাম আইআইবিআই, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এর নাম হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন বছর এটা? এই যে কনভার্সনটা যেটা আমরা পেলাম 1997, 1997, এই 1997, 1997 সালে, 1997। তাহলে পুরো ইতিহাস মনে রাখবেন। আইআরসিআই তৈরি হয়ে করতে ক্লিয়ার হলো। কৌশলী, রূপসোনা, ভাস্কর, রাহুল, সিদ্ধা, আকাশ। হ্যাঁ, একটু ভালো করে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন করে, পুরো মতো প্রিপারেশন কন্টিনিউ এখন থেকে মনোযোগ দাও। আচ্ছা, আইআরসিআই 1971 সালে ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া, কনভার্টেড টু আইআরবিআই ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া 1985। এইটাকে পরবর্তী পর্যায়ে কনভার্ট করে আইআইবিআই ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1997। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার সময় দিয়ে দেয় রাহুল, আকাশ, যে এই যে আইআইবিআই ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যে 1997 অনার্ড আমরা পাচ্ছি, এদিকে এখন আছে? এখন কিন্তু আর নেই। এইটা ইতিমধ্যে অলরেডি ক্লোজ ডাউন বাই দ্য গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট থেকে ক্লোজ ডাউন হয়ে গেছে। কোন বছরে? যদি বলা যায় আদা আইআইবিআই ওয়াজ ক্লোজ ডাউন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2012 সাল, 2012। এটি একটা মনে রাখতে বললে, হ্যাঁ। এইটা তোমার কি হলো? ক্লোজ ডাউন হয়ে গেল। ক্লোজ ডাউন ইন 2012, 2012 সালে এটা ক্লোজ ডাউন হয়ে গেল। ঠিক আছে, ক্লোজ ডাউন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 2012। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি পেলাম? তাহলে পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আইআরসিআই 71 তৈরি হচ্ছে রিকনস্ট্রাকশন পারপাসকে, মানে মানে বিভিন্ন রুগ্নপ্রায় শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য, তার রিকনস্ট্রাকশনের জন্য আর্থিক সাহায্য দেবে, তার জন্য এটা তৈরি হলো। কনভার্টেড টু আইআরবিআই 1985, দেন কনভার্টেড টু আইআরবিআই 1997, অ্যান্ড লাস্টলি ক্লোজ ডাউন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 2012। ওকে, চলে এসো পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসো। The normal duration of perspective planning is, পার্সপেক্টিভ প্ল্যান যেটা পাচ্ছি, সেই পার্সপেক্টিভ প্ল্যানের নর্মাল ডিউরেশনটা কত? আমরা জাস্ট আমাদের ফাউন্ডেশন যে ক্লাসটা চলছে, লাস্ট কমপ্লিট করলাম, আমরা সেখানে এই পয়েন্টটা বলেছিলাম। এভরিবডি, প্রত্যেকেই আনসার দেবে, আশা করি প্রত্যেক আনসার ঠিক হবে। যদি আগে এটা কমপ্লিট করলাম, তাই না? আমরা ইকোনমিক প্ল্যানিং এর যে সমস্ত টাইপস গুলো আমরা পাই, ইকোনমিক প্ল্যানিং এর আমরা যে টাইপস গুলো পাচ্ছি, অন দ্য বেস অফ দ্য ডিউরেশন, সময়কে ভিত্তি করে তিনটে পার্ট: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, আর লং টার্ম। শর্ট টার্ম প্ল্যানিং, মিডিয়াম টার্ম প্ল্যানিং, আর হচ্ছে লং টার্ম। যখন পরিকল্পনার ডিউরেশন 1 ইয়ার,
শর্ট টার্ম, the duration of the short term plan is 1 year, 5 or 7 years। তাকে বলছি না কি তোমার, তাকে বলছি মিডিয়াম টার্ম। আর যখন পরিকল্পনা নিচ্ছি আমরা 15 থেকে 20 বছরের জন্য, তখন তাকে লং টার্ম, 15 to 20 years। এই যে লং টার্ম যে প্ল্যান, এটাকে আমরা অপর নাম কি বলছি? অপর নাম বলছি আমরা পার্সপেক্টিভ প্ল্যান। তাহলে the normal duration of perspective planning is 15 to 20 years। ওকে, তাহলে পার্সপেক্টিভ কেমন একটা প্ল্যান? এটা একটা লং টার্ম প্ল্যান। প্রত্যেকে ঠিক আনসার করেছো। পার্সপেক্টিভ একটা লং টার্ম প্ল্যান। আমাদের কান্ট্রিতে আমরা নিতাম 5 ইয়ার প্ল্যান, যেটা মূল যে প্ল্যানটা ছিল কেমন, এটা মিডিয়াম টার্ম প্ল্যান। এটা ছিল মিডিয়াম টার্ম প্ল্যান। ওকে, আর মনে রাখবে শর্ট টার্ম হচ্ছে এটা 1 ইয়ার, অর্থাৎ অ্যানুয়াল প্ল্যান যেটা বলছি। অ্যানুয়াল প্ল্যান যেগুলো, সেগুলো শর্ট টার্ম। ওকে, চলে আসো পরের কোশ্চেন। আমরা এই কোর্সে বিসিএস পরীক্ষার আগে পুরো ইকোনমিটা সঙ্গে কারেন্ট ইকোনমি এবং কিছু জিকে যেগুলো লিঙ্কেজ পাবো, আমরা রিভিশনটা কন্টিনিউ করবো। এখন একদিন করব বিজ্ঞাপন বাড়লে, সপ্তাহ দিন করে করতে হবে এটা। ঠিক আছে, আমি ফাউন্ডেশন এসে আগে নিয়ে যাবো। ইন্ডিয়া, আকাশ, আমাদের কান্ট্রিতে ইন্ডিয়া পার্সপেক্টিভ প্ল্যানটা নিয়েছিল প্রথম 1980 সালে। 1980 ইন্ডিয়া প্রথম পার্সপেক্টিভ প্ল্যান গ্রহণ করেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট ইন দ্য ব্যাংকিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া আমরা কাকে বলি? অপশন দিচ্ছি এবং কেন বলে সেটাও বলে দেবো, আগে আনসার দেওয়ার চেষ্টা করো। এই যে চারটে আমরা ফিনান্সিয়াল বডি পাচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর তোমার হচ্ছে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া, তোমার নাবার্ড, এই যে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, হ্যাঁ, ওটা একটা অ্যাসপেক্ট। আকাশ, আচ্ছা, তাহলে আনসারটাই পোল দিয়েছি, পোল অংশগ্রহণ করো। পোল তো চলছে, পোল। হু ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, বাংলায় বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল কোনটা? লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট ইন দ্য ব্যাংকিং স্ট্রাকচার অফ ইন্ডিয়া আমরা কাকে বলে? পোল নেই, ও তো গেল মনে হয়। আশাবাদ দিয়ে দিচ্ছি, আশাবাদ দিয়ে দিচ্ছি। না, পোল পোল গেছে। মনে রাখবে, আমাদের কান্ট্রিতে কোন একটা পার্টিকুলার ব্যাংক, তার কিছু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গিয়ে সব জায়গায় ব্যর্থ হলেও একটা জায়গায় সে এনশিওর করতে পারবে, আর তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবেই। কোথায় সেটা? এই আরবিআই। আনসার হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। লেন্ডার অফ দ্য লাস্ট কাকে বলছি আমরা? লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলছি আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। আরবিআই অর্থাৎ ঋণের শেষ আশ্রয়স্থল। হম, ঋণের শেষ আশ্রয়স্থল কাকে বলি আমরা? তোমার হচ্ছে আরবিআই কে বলে দিই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা বলছি। ঠিক আছে। হুম, ওকে, নেক্সট পয়েন্ট চলে আসি। দ্য ফার্স্ট, এগুলো কিন্তু সামনে ক্লাসিক বলো, যে কোনো পরীক্ষার কাজে লাগবে কিন্তু। এই যে আগের কোশ্চেন, এই কোশ্চেনটা, হ্যাঁ, এমটিএস বলো। দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু প্রেজেন্টেড বাজেট ইন ইন্ডিয়া, এই যে কজন ব্যক্তির নাম দেওয়া আছে, এর মধ্যে প্রথম ইন্ডিয়ান যিনি বাজেট পেশ করেছিলেন। অপশন দিলাম। দেখো, আমাদের কোশ্চেন যদি ভালো করে আমরা একটু মন দিয়ে দেখি, দেখো প্রথম অপশনটা বাদই চলে গেল, জেমস উইলসন।
বলছে ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয়। হাত তাহলে এটা প্রথম বাদ। তাহলে এই তিনটের মধ্যে কোনটা আনসার করবে? এখানে এখানে তোমরা তিনটে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, আমরা সবাই পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, অনেকের আনসারটা অনেকে ভুল হলো, এটা দেখে নিন। আমাদের দেশে প্রথম বাজেট পেশ করেছিল জেমস উইলসন। ফার্স্ট বাজেট ইন ইন্ডিয়া, ফার্স্ট বাজেট ইন ইন্ডিয়া, প্রথম জেমস উইলসন হলো। আচ্ছা, বলছে যে ফার্স্ট ইন্ডিয়ান হু প্রেজেন্টেড বাজেট ইন ইন্ডিয়া, লিয়াকাত আলী। ইনি 1946, 1946 সালে আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল। হ্যাঁ, ইন্টারিম যে গভর্নমেন্ট তৈরি হয়, সেই ইন্টারিম গভর্নমেন্টের অর্থমন্ত্রী ছিলেন। ওকে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে ইনি বাজেট পেশ করেন। এটা ছিল ভারতের দেশের একটা ইতিহাস হলো যে প্রথম একজন ভারতীয় যিনি ভারতবর্ষে বাজেট পেশ করলেন। তোমরা অনেকে একে চুজ করলেন, এই সন্মুখান চেট্টিনি হচ্ছেন ফার্স্ট বাজেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইনিও একদিক দিয়ে ফার্স্ট, কোন দিক দিয়ে? ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখো, আমরা পিএসসি অতি সম্প্রতি পরীক্ষা দিয়ে আমাদের প্রত্যেকে নলেজ একটা কিন্তু ডেভেলপ হয়েছে। কে কি বলছে শোনা দরকার, নিজস্ব এক্সপিরিয়েন্সটা দেখো, একটু ফলো করো। যে অতি সিম্পল কোশ্চেন বেশ কিছু দিয়েছে, যথেষ্ট মাত্রা, যথেষ্ট সংখ্যক কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন দিয়েছে। আর যেটুকু ভুল আছে সিম্পল কোশ্চেন দিয়ে ভুলটা বেশি হয়ে গেছে, তাই না? এটা একটা খুব সিম্পল কোশ্চেন, দেখো অনেকেরই ভুল হলো। তো সুতরাং যখন প্রিপারেশন নেবে, আমাদের কিছু লোক আছে যারা কি, যারা আমি আমি আমার ভাষায়, এদের কম্পিটিটিভ ফিল্ডে মিনিমাম অভিজ্ঞতাটুকু নেই। হয়তো একটা পরীক্ষা দিয়ে কোনো কারণে তোমার কোনোভাবে তোমার হচ্ছে যে মানে পরীক্ষা দিয়েছে, কিংবা তোমাদের যে কিছুদিন প্রিপারেশন, তারাও কম্পিটিটিভ ফিল্ডে গাইড করছে। দিয়ে করছে কি, শুধু সেই কঠিন কঠিন জায়গাগুলোকে বলে গুরুত্ব দাও, গুরুত্ব দাও, সেগুলো বারণ করে, কিন্তু দেয় না। আলটিমেটলি সবাই থেকে কোশ্চেন নিচ্ছে, আমরা সে আনসার করতে পারছি না, তাই না? এটা ফ্যাক্ট। তো সেটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এই যেমন একটা খুব ইজি কোশ্চেন। তাহলে ফার্স্ট বাজেট ইন ইন্ডিয়া, জেমস উইলসন 1860 সালে, 1860 সালে পেশ করেছিল। 1946-এ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে মিস্টার লিয়াকত আলী খান বাজেট পেশ করছেন। রেকর্ড হলো কি ফার্স্ট ইন্ডিয়ান যিনি বাজেট পেশ করলেন। আর ফার্স্ট বাজেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যেটা 1947-এ পেশ হলো, সেইটা হচ্ছে কি সন্মুখান চেট্টি, সেইটা হচ্ছে সন্মুখান চেট্টি। ঠিক আছে? তাহলে এইগুলো একটুখানি দেখে রাখতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কান্ট্রি কবে তৈরি হয়েছিল? ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কান্ট্রি, বাংলায় বলছি অন্তর্বর্তী সরকার, এইটা তৈরি হয়েছিল তোমার হচ্ছে যে, এইটা তৈরি হয়েছিল 2 সেপ্টেম্বর 1946। একটু পয়েন্টটা, একটু এক্সট্রা পয়েন্ট একটু মনে মনে রাখেন। ইন্টারিম গভর্নমেন্ট বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, কবে হয়েছিল, ইয়ারটা তোমরা প্রত্যেকে জানো 1946। একটু তোমরা এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে ইন্টারিম গভর্নমেন্টের তোমার হচ্ছে যে ওই তোমার সময়, দিনটা কবে, দিনটা দিনটা তোমার ছিল 2 সেপ্টেম্বর 1946। হুম। যদি বলা হয় তোমার হচ্ছে যে, যদি বলা হয় হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, জেএল নেহরু। জেএল নেহরু ছিল তোমার হচ্ছে তোমার ভাইস প্রেসিডেন্ট। ওকে। ভাইস প্রেসিডেন্ট ছিলেন তোমার হচ্ছে যে জেএল নেহরু, জওহরলাল নেহরু। এবং এই যে তোমার হচ্ছে যে ফিনান্স মিনিস্টার ছিলেন মিস্টার লিয়াকত আলী খান। ফিনান্স মিনিস্টার ছিলেন মিস্টার লিয়াকত আলী খান। হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা এবার সঙ্গে ইয়ারটা মনে রাখবেন। 1860 সালে জেমস উইলসন প্রথম বাজেট পেশ করলেন। ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে 1946-এ লিয়াকত আলী খান বাজেট পেশ করছেন, এবং রেকর্ড কি হলো ফার্স্ট ইন্ডিয়ান। আর মনে রাখবেন, ফার্স্ট বাজেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এইটা পেশ করছেন 1947-এ সন্মুখান চেট্টি। ওকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। কোশ্চেনটা পড়ে, সত্যি কোশ্চেনটা পড়ো প্রথমে, প্রত্যেকেই পড়ো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ আ
savings bank account opened with a commercial bank with zero balance or very minimal balance, তখন তাই কি বলি? আর অত্যধিক গরমও পড়েছে, তাই না? একটু তোমার কনফিউজ হওয়ার জায়গা আছে, সেটা ভালো করে একটু কনসেন্ট্রেশনটা বুঝে যাবে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন উইথ আ কমার্শিয়াল ব্যাংক উইথ জিরো ব্যালেন্স অর ভেরি মিনিমাল ব্যালেন্স, মানে জিরো অথবা সামান্য মাত্রায়। এটাও কিন্তু অনেকের আনসার হলো না। হুম, মনে রেখো, যখন দেখা যাচ্ছে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করছি, মানে তোমার কিছু মেনটেন করতে হচ্ছে না, ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না, জিরো বা সামান্য কিছু, মেনলি জিরো, তখন তো আবার নো ফ্রিল অ্যাকাউন্ট। নো ফ্রিল, কিছুই নেই, শূন্য ব্যালেন্স, নো ফ্রিল অ্যাকাউন্ট। আর মনে রাখবে, আমরা ইন জেনারেল আমাদের কান্ট্রিতে বিভিন্ন তোমার কমার্শিয়াল ব্যাংকের স্টুডেন্টসরা যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নেয়, সেটা জেনারেলি নো ফ্রিলই হয়। ওই যে বললাম কনফিউজ, এতে কনফিউজ হয়ে গেছে, এটা তো স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, এখানে তো জিরো ব্যালেন্স। কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনটা, মানে ব্যাংকিং টার্মিনোলজিতে যখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তখন কোনটা কি বলা হয়? নো ফ্রিল অ্যাকাউন্ট। আর নো ফ্রিল অ্যাকাউন্ট যারা অ্যাভেল করে, যারা ভোগ করে থাকে, যারা পেয়ে থাকে সুবিধাটা, ওয়ান অফ দেম স্টুডেন্টস গ্রুপ বা স্টুডেন্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। অনেক স্যালারি অ্যাকাউন্ট নো ফ্রিল অ্যাকাউন্ট হয়, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট আন্ডার প্রধানমন্ত্রী জনধন যোজনা, নো ফ্রিল অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা একটু পয়েন্টটা বলি। আমরা ব্যাংকে যে সমস্ত অ্যাকাউন্টস গুলো পাচ্ছি, অ্যাকাউন্টস ইন এ ব্যাংক, এক্স্যাক্টলি ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য সেইটা। আমরা ব্যাংকে যে সমস্ত অ্যাকাউন্টস গুলো পাচ্ছি, অর্থাৎ ডিপোজিট অ্যাকাউন্ট যেগুলো পাচ্ছি, কিন্তু ডিপোজিটটা আসছে, বা ডিপোজিট অফ এ ব্যাংক মেনলি টু টাইপস আমরা পাই। একটা পাচ্ছি আমরা ডিমান্ড, ডিডি বলতে ডিমান্ড ডিপোজিট, আর একটা বলছি আমরা টার্ম ডিপোজিট। যখন কিছু নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ভিত্তি করে ডিপোজিট আমরা কন্টিনিউ করছি, তাকে বলছি টার্ম ডিপোজিট, অপর নাম বলা হয় টাইম ডিপোজিটও বলা হয়। টার্ম ডিপোজিট বা বলা হয় টাইম ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে যখন যাবে তখনই পেয়ে যাবে। এটা আবার টু টাইপস আমরা এর আন্ডারে পেয়ে থাকি। এটা টু টাইপস এর পাই, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট একটা পাচ্ছি, যেটা আমার তোমার প্রত্যেকেরই আছে, আর একটা পাচ্ছি আমরা কারেন্ট অ্যাকাউন্ট। আর টার্ম ডিপোজিট বিভিন্ন টার্মস এর সাপেক্ষ হয়, কোনো মানে তোমার যদি সময়, মানে সময়কাল হতে 1 বছর 2 বছর 5 বছর হতে পারে। একটা একবারে পার্মানেন্ট, একটা তোমার আছে মাসে মাসে, যেটা রেকারিং ডিপোজিট হতে পারে, সেগুলো টাইপস এগুলো। তাহলে দেখো আমরা সেভিংস অ্যাকাউন্ট যেটা পাচ্ছি বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা পাচ্ছি, এটা পার্ট অফ কার ডিমান্ড ডিপোজিট। তাহলে ডিপোজিট ইন আ ব্যাংক টু টাইপস, একটা ডিমান্ড ডিপোজিট আর একটা টার্ম ডিপোজিট। টার্ম বলতে যেটা টাইম, নির্দিষ্ট সময়কে ভিত্তি করে ডিপোজিটটা ক্রিয়েট করছে, এটা যখন চাইবো যখন পেয়ে যাবো। তো কালকে বললাম আমাকে টাকা আছে, রাখবো, রাখুন, পরের দিন বাড়ি নিয়ে যাবো, দিয়ে দেবেন, ডিমান্ড ডিপোজিট। দুই প্রকার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। মনে রাখবে সেভিংস অ্যাকাউন্ট গুলো কি করছে, কিছু কিছু ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে তোমার দেখা গেল কি করছে, বলছে আপনাকে কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না, অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি কন্টিনিউ করতে পারবেন। এই যে একটা অফার দেওয়া হচ্ছে, এই যে একটা পার্টিকুলার একটা ওয়ে তাকে প্রোভাইড করা হচ্ছে, এইটা না ব্যাংকিং টার্মে কি বলা হয়? ওটাকে বলে নো ফিল অ্যাকাউন্ট, অর্থাৎ শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট বা নো ফিল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ধরো অ্যাকাউন্ট ওপেন করলে, অ্যাকাউন্ট তোমাকে ওপেন করে তুমি বহুত দিন অ্যাকাউন্ট ইউজ করছো না, ব্যাংকে নিতে টাইম আছে, কোনো 1.5 বছর, কোনো 2 বছর টাইম আছে। যদি তার মধ্যে তুমি ইউজ না করো, তোমার অ্যাকাউন্টটা কি হবে, ক্লোজ হবে না, টেম্পোরারি লক হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ডরম্যান্ট অ্যাকাউন্ট। ডরম্যান্ট বলতে সামান্য সময়ের জন্য টেম্পোরারি ফ্রিজ হয়ে গেল। হুম, মানে ক্লোজ নয়, কিন্তু মানে ক্লোজ নয়, বন্ধ নয়, মানে লেনদেন তোমার বহুত দিন করা হয়নি,
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক তোমার কনসিডার করবে, তারপর ব্যাংক সেটাকে লক করে রেখে দেবেন, ক্লোজ করবেন। আবার লক করে যেমন চাবি দিলে লক খুলে যায়, এখানে চাবি কোনগুলো তোমার আছে যে কেওয়াইসি, নো ইয়ার কাস্টমার জমা দিলে আবার কি হবে, তোমার ব্যাংক সেটাকে আবার কন্টিনিউ কিছু ফাইন কাটবে, এ কেওয়াইসি নেবে, আবার ডরম্যান্টটাকে তোমার আছে যে বার করে দিয়ে ওটাকে কন্টিনিউ করবে, অর্থাৎ রেগুলার বেসিসে করে দেবে। হুম। ডরম্যান্ট অ্যাকাউন্ট হচ্ছে কি, যেটা হচ্ছে যে একটা সময় ব্যাংকের তোমার হচ্ছে যে ব্যাংক কর্তৃক প্রদত্ত একটা সময়কাল অবধি যদি আমরা ব্যাংকে কোনো রকম কোনো সেভিং অ্যাকাউন্ট ইউটিলাইজ না করি, তখন সেটা কি হয়, সেটা ফ্রিজ হয়ে যায় বা সেটা হচ্ছে লকড হয়ে যায়। ওকে, আমরা সে অ্যাকাউন্টটাকে বলছি কি তোমার ডরম্যান্ট অ্যাকাউন্ট বলছি। নো ফিল অ্যাকাউন্ট আর ডরম্যান্ট অ্যাকাউন্ট প্রত্যেক ক্লিয়ার হলো, কারেন্ট অ্যাকাউন্ট প্রত্যেক ক্লিয়ার। আর মনে রাখবেন আমাদের দেশে বিভিন্ন কমার্শিয়াল বিভিন্ন ব্যাংক কি করে, স্টুডেন্টদের কি অ্যাকাউন্ট প্রোভাইড করে, স্টুডেন্টদেরকে তোমার যে সেভিংস অ্যাকাউন্টটা প্রোভাইড করে সেটা মেনলি তোমার বা বেসিক্যালি কি হয়, নো ফিলি কিন্তু স্টুডেন্ট ইনকাম তো কিছু নেই, নো ফিলি প্রোভাইড করছে। নেক্সট পয়েন্ট চলে এসো, হুইচ অফ দ্য ফলোইং ডিফাইন্স প্যারা ব্যাংকিং সার্ভিসেস। খুব ভালো কোশ্চেন।